হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে নজর রাখবো সেটি হচ্ছে মাদ্রাসার গ্রুপ ডি নিয়োগের খুঁটিনাটি প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে। সমস্ত প্রশ্নের সমাধান এই একটা ভিডিওতে আমরা পেয়ে যাব। আমরা জানি গতকাল অর্থাৎ 12ই সেপ্টেম্বর 2024 তারিখে মাদ্রাসা সার্ভিস কমিশন রাত 11টা নাগাদ মাদ্রাসা সার্ভিস কমিশনের মেরিট লিস্ট প্রকাশ করে দিয়েছে। কিন্তু এই মেরিট লিস্ট নিয়ে বিস্তর নানান প্রশ্ন ইতিমধ্যে উত্থাপিত হচ্ছে। তো এই ভিডিওতে আমরা যে প্রশ্নগুলোকে কভার করব তাদের মধ্যে অন্যতম হচ্ছে যারা মেরিট লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে। দ্বিতীয়, এই যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে সেটা 24,577 জনের মধ্য থেকে লিস্ট হয়েছে, নাকি 73,978 জনের মধ্য থেকে লিস্ট হয়েছে, নাকি অল অর্থাৎ 24,577 প্লাস 73,978 টোটাল ক্যান্ডিডেটদের থেকে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। তো তার বিস্তারিত আমরা প্রুফ দেখাবো এই ভিডিওর মধ্যে। অর্থাৎ নতুন করে যারা পরীক্ষা দিয়েছে তারা কি এই নতুন প্যানেলের মধ্যে ইনক্লুডেড হতে পারলো, তার প্রুফ দেবো এই ভিডিওতে। এই মেরিট লিস্ট নিয়ে কি কলকাতা হাইকোর্টে নতুন করে কোনো মামলা হওয়ার সম্ভাবনা আছে? জেলা ভিত্তিক কাট অফ সেটা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা থাকবে। রিজার্ভেশন অর্থাৎ SC ST OBC এই সমস্ত ক্যান্ডিডেটরা তাদেরকে সংরক্ষণ পাবেন না। টোটাল ভ্যাকেন্সি ছিল 297টি, কিন্তু তার রেসপেক্টে মাদ্রাসার যে গেজেট রয়েছে সেই গেজেট অনুসারে তাদের যা ডাকার কথা ছিল তার থেকে কি বেশি ক্যান্ডিডেট ডেকেছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 3233 জনকে তারা ইন্টারভিউর জন্য ডেকেছে। তো অতিরিক্ত ক্যান্ডিডেটদেরকে ডেকে মাদ্রাসা কি তাদের গেজেট ভঙ্গ করলো, তার বিস্তারিত প্রুফ জানবো আমরা। তার পাশাপাশি নতুন করে আর কি এই লিস্ট প্রকাশিত হতে পারে, অর্থাৎ নতুন করে কি পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউর জন্য লিস্ট কি প্রকাশ করতে পারে মাদ্রাসা সার্ভিস কমিশন, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং অল নোটিফিকেশন অন করে রাখার অনুরোধ রইল। তো চলুন বিস্তারিত আমরা জেনে নিই। তো মেরিট লিস্টের মধ্যে যাদের প্রথমে নাম রয়েছে তাদের প্রথম পদক্ষেপ কি হবে। তো মাদ্রাসা সার্ভিস কমিশন আপনাদের প্রত্যেকের নামে ইন্টারভিউ লেটার ইস্যু করবে। ইন্টারভিউ লেটারের ইস্যু করার পর তার একটা লিঙ্ক তারা প্রোভাইড করবে, যে লিঙ্কের মধ্য দিয়ে আপনারা আপনাদের এই পার্সোনালিটি টেস্টের ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন। তো ঠিক যেমন আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পেরেছিলাম, অ্যাডমিট কার্ড যেখান থেকে যেমনভাবে একটা লিঙ্ক দিয়েছিল ঠিক একই রকমভাবে ওরাও একটা লিঙ্ক দেবে। তো সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে এখানে আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হয়েছিল এবং ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করতে হয়েছিল। ঠিক একই রকমভাবে আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করলে আপনি কিন্তু আপনার ইন্টিমেশন লেটার বা ইন্টারভিউ লেটার আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এবার আপনাদের ইন্টারভিউ কবে হবে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে মাদ্রাসার যে নোটিফিকেশন প্রকাশ করেছে সেখানে ডেট পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে যে পার্সোনালিটি টেস্টের জন্য 18/9/2024 তারিখ থেকে শুরু হচ্ছে এবং 21/9/2024 তারিখ পর্যন্ত চলবে। মাঝখানে একটা দিন গ্যাপ রয়েছে এবং 23/9/2024 থেকে শুরু করে 28/9/2024 তারিখ পর্যন্ত এই ইন্টারভিউ প্রসেস চলবে। ইন্টারভিউর ভেন্যু কোথায় রয়েছে অর্থাৎ কোথায় ইন্টারভিউ হবে এখানে পরিষ্কার উল্লেখ করা রয়েছে। বৈতুল হুজাজ হাজি হাউস অর্থাৎ পার্ক সার্কাসের হাজি হাউস নামে একটি হাউস রয়েছে 26B দিলখুশ স্ট্রিটে, কলকাতা 7,17,000 এই অ্যাড্রেসে আপনাকে চলে যেতে হবে। এবার সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এই মেধা তালিকাটা কাদের থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ কাদের থেকে তৈরি করা হলো, 24,577 নাকি 73,978 জনের মধ্য থেকে। তো এটার প্রুফ আমরা দেখাবো। তো চলুন আমরা প্রুফটা দেখে নিই। তো আমরা চলে এসেছি মাদ্রাসা সার্ভিস কমিশন যে গ্রুপ ডি লিস্ট প্রকাশিত করেছে, অর্থাৎ যে পার্সোনালিটি টেস্ট যাদেরকে ডাকা হয়েছে, কল করা হয়েছে বা মেরিট লিস্ট যেটা প্রকাশিত হয়েছে সেই লিস্টে আমরা চলে এসেছি। এই লিস্টে কাদের কাদের নাম আছে সেটা কিন্তু আপনারা অলরেডি দেখে নিয়েছেন। এই লিস্ট যদি এখনো পর্যন্ত কেউ না পেয়ে থাকেন, টেলিগ্রাম চ্যানেল আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই লিঙ্কে আপনারা সরাসরি যুক্ত হয়ে যাবেন। সেই টেলিগ্রাম চ্যানেলে আপনারা এই পিডিএফটি পেয়ে যাবেন। এই লিস্ট থেকে আমি র্যান্ডামলি যে কোনো একজন ক্যান্ডিডেটকে সিলেক্ট করব। তো আমি তৃতীয় যে ব্যক্তি রয়েছে সেই তৃতীয় ব্যক্তির রোল নাম্বার আমি কপি করব। ইনি রয়েছেন কালী কিঙ্কর দান নামে যে ক্যান্ডিডেট রয়েছে তার রোল নাম্বার আমরা দেখতে পাচ্ছি এখানে। এই রোল নাম্বারটাকে আমি কপি করব। কপি করার পর এই রোল নাম্বারটি আমরা গিয়ে সার্চ করব কোথায়, মাদ্রাসা সার্ভিস কমিশন যে 73,978 জনের লিস্ট প্রকাশ করেছিল অর্থাৎ এক্সামিনেশনের যে লিস্ট প্রোভাইড করেছিল সেই লিস্টে গিয়ে সার্চ করব। তো আমরা চলে এসেছি 73,978 জনের যে পরীক্ষার লিস্ট দিয়েছিল সেই পরীক্ষার লিস্টে, এখানে আমরা সার্চ করব। তো আমরা সার্চ করার পর দেখতে পাচ্ছি, দেখুন এখানে রোল নাম্বারটা দিয়েছি, এই রোল নাম্বারটা আমরা এখানে দেখতে পাচ্ছি এবং তার নাম দেখুন চলে এসছে কালীকিঙ্কর দাম। অর্থাৎ এটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে 73,000-এর যে লিস্ট রয়েছে সেই 73,000-এর লিস্টে যিনি পরীক্ষা দিয়েছেন নতুনভাবে তিনি কিন্তু মেরিট লিস্টের মধ্যে স্থান পেয়েছেন। অর্থাৎ এটুকু বোঝা গেল যে নতুন করে যারা পরীক্ষা দিয়েছে তারাও মেরিট লিস্টের মধ্যে ইনক্লুডেড হয়েছেন এবং পুরনো যারা ছিল তারা তো ইনক্লুডেড আছেনই।
সুতরাং আমরা বুঝলাম যে সমস্ত ক্যান্ডিডেটের মেরিট লিস্ট প্রকাশ করেছে মাদ্রাসা সার্ভিস কমিশন। এবার আসি নতুন কোনো মেরিট লিস্ট প্রকাশিত হবে কিনা, অর্থাৎ যে লিস্ট প্রকাশিত হয়েছে তার বাইরে আর কোনো লিস্ট প্রকাশিত হবে কিনা। তো মাদ্রাসা সার্ভিস কমিশন যে নোটিফিকেশন প্রকাশ করেছে ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডির, সেখানে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে এই তথ্যটি। তো ডিস্ট্রিক্ট ওয়াইজ, পোস্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, ক্যাটেগরি ওয়াইজ ফাইনাল ভ্যাকেন্সি, অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশন তারা যে ফাইনাল ভ্যাকেন্সি রয়েছে 297টি, সেই 297টি ফাইনাল ভ্যাকেন্সি রয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের কাছে। সুতরাং সেই ভ্যাকেন্সিতে তারা মেরিট লিস্ট প্রকাশ করে দিয়েছে। এর বাইরে তারা আর কিন্তু কোনো রকম ভাবে মেরিট লিস্ট প্রকাশ করবে না, কেননা তাদের কাছে তো কোনো আর ভ্যাকেন্সিই নেই। লাস্ট এরা যে 1/1/2010 যে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সিটার রেসপেক্টেই তারা কিন্তু এই প্যানেল প্রকাশিত করেছে। তাহলে এটুকু কিন্তু নিশ্চিত যে পরবর্তীতে আর নতুন করে কোনো রকম ভাবে মেরিট লিস্ট প্রকাশিত হবে না, বা নতুন করে আর কোনো প্যানেল পাবলিশ করবে না মাদ্রাসা সার্ভিস কমিশন। এবার আছে রিজার্ভেশন নিয়ে। তো মাদ্রাসা সার্ভিস কমিশন যে ভ্যাকেন্সি তারা প্রকাশ করেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি পিওন এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট, এই দুটো পোস্টে তারা কিন্তু ভ্যাকেন্সি প্রকাশ করেছে। তো বাঁকুড়া জেলার ক্ষেত্রে প্রথম জেলাটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে জেনারেল এবং ফিমেল এই দুটো ক্যাটাগরির জন্য তারা কিন্তু মেরিট লিস্ট প্রকাশ করেছে বা ভ্যাকেন্সি তারা রেডি করেছে। তাছাড়া আদারওয়াইজ এখানে কিন্তু কোনো রকম ভাবে এসসি, এসটি, ওবিসি এই ধরনের কোনো ক্যাটাগরি তারা কিন্তু রাখেনি। তো এই রিজার্ভেশন নিয়ে মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের কিন্তু একটা মামলা হয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশনের বিরুদ্ধে, সেটা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পর্যন্ত গড়িয়েছিল, কিন্তু সেখানেও মাদ্রাসা সার্ভিস কমিশন তারাই কিন্তু জিতে গিয়েছিল। অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের যে সমস্ত রুলসগুলো রয়েছে বা যে সমস্ত বিষয়গুলোর উপর বেস করে এই মাদ্রাসা সার্ভিস কমিশন গঠিত হয়েছে বা মাদ্রাসাগুলো গড়ে উঠেছে, সেখানে এই রিজার্ভেশন নিয়ে বিস্তারিত কোনো প্রভিশন নেই, এমনটাই তাদের দাবি। এবং কোর্টে সেখানে কিন্তু তারাই জিতেছিল, মাদ্রাসা সার্ভিস কমিশন তারাই জিতেছিল, অর্থাৎ রিজার্ভেশন তারা দেবে না এমনটাই তাদের মূল বক্তব্য ছিল এবং তারা জিতেছিল। সেই মতো করে তারা কিন্তু কোনো রিজার্ভেশন প্রদান করেনি, এখানে শুধুমাত্র জেনারেল রাখা হয়েছে এবং ফিমেলদের জন্য রিজার্ভেশন রাখা হয়েছে। এবার মাদ্রাসা যে কাট অফটা প্রকাশ করেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট অফ প্রকাশ করেছে, সেখানে কিন্তু সেন্ট্রালি সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে তারা কোনো মেরিট লিস্ট প্রকাশ, তারা কোনো ভ্যাকেন্সি বা তার কোনো কাট অফ তারা কিন্তু প্রকাশ করেনি, ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট অফ তারা প্রকাশ করেছে। তো বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন কাট অফ এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখেছি যে 15 নম্বরের মধ্যে তারা পরীক্ষা নিয়েছিল, তো 15-এর মধ্যে 15তেই তারা কাট অফ সেখানে ফাইনালাইজড হয়েছে। কিছু জেলার ক্ষেত্রে দেখা গেছে 14-13 এরকম নেমেছে, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু 15, 14, 15 এরকম ভাবে রয়েছে। এবার আসি মাদ্রাসা সার্ভিস কমিশন তারা কি গেজেট ভঙ্গ করেছে। তো আমরা একটু নিচে এসে দেখতে পাবো যে মাদ্রাসার টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে 297টি, তার রেসপেক্টে তারা ডেকেছে 3233 জনকে ডেকেছে। তো আমরা মাদ্রাসার যে গেজেট রয়েছে সেই গেজেটে পরিষ্কারভাবে দেখতে পেয়েছিলাম যে 1:1.5 রেশিওতে তারা কিন্তু ক্যান্ডিডেটদেরকে ইন্টারভিউ ডাকবে, এমনটা তাদের প্রভিশন রয়েছে, রুলস রয়েছে। অর্থাৎ একটা ভ্যাকেন্সির জন্য 1.15 অর্থাৎ 1.5 জনকে তারা ডাকবে, অর্থাৎ দুটো ভ্যাকেন্সির জন্য তারা 3 জন ক্যান্ডিডেটকে ডাকবে। তাহলে একটা বিষয় আমরা দেখাবো, দেখুন এখানে এই যে দুটো ভ্যাকেন্সি, এখানে আমরা দেখতে পাচ্ছি সাউথ 24 পরগনা পিওন, বেঙ্গলি জেনারেলের দুটো ভ্যাকেন্সি রয়েছে এখানটায় পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। তাহলে এখানে দুটি ভ্যাকেন্সিতে 3 জনকে ডাকার কথা, তো সেখানে 319 জনকে ডেকেছে। তো কিভাবে, কিসের রেসপেক্টে ডেকেছে দেখুন, তার সম্পূর্ণ অ্যানালাইসিস করবো আমরা। এর কাট অফ কত রয়েছে? 15 কাট অফ রয়েছে। মাদ্রাসা সার্ভিস কমিশনের রুলসের মধ্যে এটাও ছিল যে লাস্ট যে কাট অফ থাকবে, যে মার্কসটা থাকবে, মার্কস তো একটা লাস্ট কাট অফ থাকবে, সেই মার্কসে যে ক্যান্ডিডেট পাবেন তাদের প্রত্যেককেই তারা ডাকবে। অর্থাৎ এই 15 নাম্বার পেয়েছে, অর্থাৎ এটাই ফুল এবং এটাই কাট অফ, সেই নাম্বারই পেয়েছে 319 জন ক্যান্ডিডেট। তো 319 জন ক্যান্ডিডেটকেই তাদেরকে কিন্তু ডাকতে হবে। তো তার রেসপেক্টে দুটি ভ্যাকেন্সির জন্য তারা কিন্তু 319 জন ক্যান্ডিডেটকেই ডেকেছে। সুতরাং সেই অর্থে মাদ্রাসা সার্ভিস কমিশন তারা কিন্তু কোনো রকম ভাবে রুলস ভঙ্গ করেনি, গেজেটকে অমান্য করেনি, এটা কিন্তু সরাসরি আমরা দেখতে পেলাম। এরপরে প্রশ্ন রাখবো যে নতুন করে কি আর কোনো মামলা হতে পারে? আমরা জানি ইতিমধ্যেই মাদ্রাসা সার্ভিস কমিশনের এই নিয়োগ নিয়ে একটি মামলা কিন্তু কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে রয়েছে। তো সেই মামলায় আমরা জানি নেক্সট পরবর্তী শুনানির ডেট রয়েছে 18 সেপ্টেম্বর 2024 তারিখ। তো পিটিশনারদের পক্ষ থেকে সেখানে দাবি জানানো হয়েছিল যে নতুন করে মাদ্রাসা যে তারা পরীক্ষা নিচ্ছে সেটাকেই তারা ইললিগ্যাল বলে দাবি জানিয়েছে, সেই পরীক্ষাটা বাতিল করতে হবে, এমনটি পিটিশনারদের দাবি ছিল। কিন্তু মাননীয় বিচারপতি সেদিকে তিনি বলেন যে ঠিক আছে, আমরা দেখি যে 18 তারিখে সমস্ত দিকটা বিচার করে দেখব। মাদ্রাসা সার্ভিস কমিশন আগে অন্তত তারা মেরিট লিস্টটা প্রকাশ করুক, তো সেদিনই কিন্তু ফাইনালাইজড হয়ে যাবে যে এই মেরিট লিস্ট ঠিক কোন দিকে এগোচ্ছে। তো নতুন করে আর মামলা হবে কিনা সে বিষয়ে ক্যান্ডিডেটরা যদি তারা কেউ ডিপ্রাইভ মনে করেন তাহলে তারা কোর্টের দ্বারস্থ হতেই পারেন। মাদ্রাসা সার্ভিস কমিশন তারা কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছে ফাইনাল ভ্যাকেন্সি তারা ডিক্লেয়ার করছে, সুতরাং নতুন করে আর ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি পাবে না।
তো আশা করি সমস্ত প্রশ্নের উত্তর বা সমস্ত প্রশ্নের সমাধান আপনারা পেয়ে গেছেন। এরপরেও যদি কোনো কনফিউশন থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, অবশ্যই তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।